দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভকালীন জটিলতা ও হরমোনাল সমস্যার সমাধান। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার বেনজির হক পান্না 1980 সালের জুলাই মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল হসপিটালে অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভকালীন জটিলতা এবং হরমোনাল সমস্যার সমাধান। প্রথমে একটু জানতে চাইব ম্যাম, প্রতিটি ট্রাইমেস্টার অনুযায়ী 3টি ট্রাইমেস্টারে কি কি ধরনের জটিলতা হতে পারে? প্রেগনেন্সি কিন্তু একটা ফিজিওলজিক্যাল প্রসেস, আমরা এখনো পর্যন্ত যাই জানি। প্রকৃতির নিয়মেই একটি মেয়ের প্রেগনেন্সি হয় এবং প্রকৃতির নিয়মেই সেটা মেনটেন হয় এবং ডেলিভারি হয়। এখানে ঝুঁকি খুব কম, তারপরেও যেই ঝুঁকিটুকু থাকে সেটা কিন্তু আবার মা এবং বাচ্চা দুজনকেই এফেক্ট করতে পারে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের কাছে মায়েরা যেই সব ঝুঁকি নিয়ে আসে সেটা হচ্ছে প্রেগনেন্সির যে ট্রাইমেস্টার আপনি বলেছিলেন, প্রেগনেন্সির প্রথম 3টি মাস ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা ম্যাক্সিমাম দেখি যে অনেক মা বমির সমস্যা নিয়ে আসে, খুব বেশি মর্নিং সিকনেস থাকছে তাদের, ভমিটিং করছে, কারো কারো ক্ষেত্রে এত বেশি যে সে ইভেন একটা ফোঁটা পানিও খেতে পারছে না। এর সাথে সাথে যেটা থাকে খুব দুর্বলতা। এখানে আমরা জানি প্রেগনেন্সিতে বিটা এসসিজি নামে একটা হরমোন আমাদের শরীরে বেড়ে যাচ্ছে, তো বিটা এসসিজি অনেকে টলারেট করতে পারছে না, অনেকেরই বডি এটা টলারেট করতে পারে না। সেক্ষেত্রে ভমিটা হচ্ছে, পাশাপাশি প্রস্রাবে ইনফেকশন প্রথম 3 মাসে, অনেক দুর্বলতা থাকছে, কিছু খেতে পারছে না, অনেকেই বলছে কিছু খেতে পারি না, ভালো লাগে না, গন্ধ আসে, খেলে বমি হয়ে যায়। প্রথম 3 মাসে আরও একটি যে ঝুঁকি বলে থাকি যে রক্তপাত। ফার্স্ট ট্রাইমেস্টার অনেক সময় দেখা যায় যে মায়ের একটু ব্লিডিং হচ্ছে বা ব্লিডিংয়ের সাথে একটু ব্যথা হচ্ছে, এটাকে আমরা অনেক সময় থ্রেটেন্ড থাকে যে বাচ্চাটা হয়তো কন্টিনিউ হবে না, আবার অনেক সময় দেখা যায় যে না, এটা অ্যাকচুয়ালি অ্যাবর্শন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা বিপদ প্রথম 3 মাসের। দ্বিতীয় 3 মাস যেটা আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলে থাকি, ওই সময় মেডিকেল ডিসঅর্ডারগুলো সব অ্যাপিয়ার করে। যেমন কোনো মায়ের হয়তো আগে ডায়াবেটিস ছিল না, প্রেশার ছিল না, তারপরে ইনফেকশনগুলো যেগুলো ইনফেকশাস ডিজিজগুলো হয়তো ছিল না, কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে সেটার আবির্ভাব হয়। আগে যে মেয়েটি নর্মাল ছিল তার হয়তো ব্লাড সুগারটা বেড়ে গেল, তারপরে তার প্রেশারটা বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে গিয়ে হাত পা ফুলে যাচ্ছে। আবার মিড ট্রাইমেস্টারেও কিন্তু মিসক্যারেজ হতে পারে। যাদের সার্ভিক্যাল ইনকম্পিটেন্সি থাকে তাদের মিড ট্রাইমেস্টারেও দেখা যায় যে তলপেটে প্রচণ্ড ব্যথা হয়ে বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে, মানে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন যেটাকে আমরা বলে থাকি। আর তৃতীয় 3 মাসে যেগুলো হয় যে মায়ের প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে, প্রস্রাবে ইনফেকশনটা তখন খুব বেশি কমন থাকে। আর মেডিকেল ডিসঅর্ডারগুলো যদি এর মধ্যে হয়ে থাকে, যেটা ডায়াবেটিস বললাম বা প্রেশার, সেগুলো যদি আনকন্ট্রোল থাকে তাহলে মা এবং বাচ্চা দুজনেই ঝুঁকির মুখে পড়ে যায় তৃতীয় 3 মাসে। আর রক্তপাত যেটা আছে ওটা কিন্তু ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3 ট্রাইমেস্টারই হতে পারে। ফার্স্ট ট্রাইমেস্টার যে মর্নিং সিকনেস, সকালে উঠে যে শরীর খারাপ হওয়া, বমি বমি ভাব হওয়া, তো এটি কখন এক্সট্রিম লেভেলে চলে যায় বা কখন মায়ের শরীরের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে? মর্নিং সিকনেসটা এটা বিটা এসসিজি হরমোনের জন্য হচ্ছে। তো এটা যখন বিটা এসসিজির পরিমাণটা অনেক বেশি থাকে, হ্যাঁ, এবং অনেকের আছে, অনেক মেয়ের আছে আনপ্ল্যান্ড প্রেগনেন্সি থাকে, সে হয়তো চাচ্ছিল না, কিংবা টুইন চলে এসেছে, টুইন হলে তো বিটা এসসিজির পরিমাণটা বেশি থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু তার বমিটা অনেক বেড়ে যাবে। আর যখন মা খেতে পারছে না, টোটালি তার ইউরিনের পরিমাণটাও কমে যাচ্ছে, সে পানিও খেতে পারছে না, ইভেন কোনো ফুডও নিতে পারছে না, তার সাথে তার প্রস্রাব কমে যাচ্ছে, বমি তো থাকছে। ওই মাটাকে আমরা বলে থাকি হাইপারেমেসিস গ্রেভিডারাম, এবং ওই মায়েরই অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট দরকার। তো সেক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ হতে পারে? তো বমি করবে সে, খেতে পারবে না সে, গন্ধ আসবে, প্রস্রাব পায়খানার পরিমাণটা কমে যাবে, অনেক সময় দেখা যায় জন্ডিস হয়ে গেছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, পেশেন্ট একেবারেই ডিহাইড্রেটেড, আমরা স্কিন পিঞ্চ টেস্ট বলি, সেগুলো করলে পজিটিভ আসছে। আর বিভিন্ন বায়োকেমিক্যাল যে টেস্টগুলো আছে, আমি যদি একটা ইউরিনারি করি, কিটোন বডি পেয়ে যাব, তারপর পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে, পেশেন্টের অনেক সময় লিভারের এনজাইমগুলো সব অল্টার্ড হয়ে যায়। আচ্ছা, অনেক সময় যেহেতু খাবারে আমাদের ভিটামিনস মিনারেলস অনেক ইম্পর্টেন্ট, দেখা যায় এসব মায়ের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সিও থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি ধরনের উপসর্গ থাকতে পারে? সেক্ষেত্রে আসলে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি মাকে। যেমন হচ্ছে মা আমাদের কাছে যখন এসে বললো
যে আমি তো বমি করছি, আমি তো কিছুই খেতে পারছি না, তখন আমাদের দুইটা চিন্তা থাকে। এক হচ্ছে মাকে কিভাবে আমি মেডিসিন দিব, মাকে কিভাবে আমি সুস্থ করব, অন্যদিকে বাচ্চাকে কিভাবে সে কন্টিনিউ করবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বাচ্চাকে আমি সাপোর্ট হিসেবে প্রজেস্টেরন হরমোনটা দিয়ে থাকি আমরা ইউজুয়ালি। প্রজেস্টেরনের আমরা জানি প্রেগনেন্সি একটা মানে এমন একটা শরীরের এমন একটা স্টেট যেই সময় আমাদের শরীরে ইস্ট্রোজেনটা একটু কমে যাবে, প্রজেস্টেরনটা বেড়ে যাবে। তো আমরা পেশেন্টকে যেটা করছি একটু প্রজেস্টেরন সাপোর্ট দিয়ে রাখছি যাতে বাচ্চাটা ভালো থাকে, ফলিক অ্যাসিড দিয়ে রাখছি এবং অ্যান্টিএমিটিক তো অবশ্যই। বমির জন্য ওষুধ দিব। সাধারণত সে যেসব খাবারগুলো খেতে পারছে, মশলা কম দিয়ে খাবার, চিড়ামুড়ি, বিস্কিট, এইসব জাতীয় খাবারগুলো আমরা খেতে বলি। এইসব ট্রাইমেস্টারে গর্ভপাত হওয়ার সমূহ সম্ভাবনা থেকেই যায়, তো কোন ট্রাইমেস্টারে কি ধরনের গর্ভপাত হতে পারে? ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা হতে পারে, গর্ভপাতের অনেকগুলো টাইপস আছে। আগে বলেছে থ্রেটেন্ড অ্যাবর্শন একটা আছে। থ্রেটেন্ড মানে হচ্ছে তার প্রেগনেন্সিটা থ্রেট করছে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু এখনো বের হয়নি। সেই ক্ষেত্রে আমরা যদি একটু প্রজেস্টেরনের সাপোর্ট রাখি, প্লাস হচ্ছে তাকে আমরা ভালো রেস্টে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিটা কন্টিনিউ হয়ে যায়। আর এছাড়াও যেটা হতে পারে ইনকমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট হয়ে যেতে পারে, মানে পুরো প্রোডাক্ট বের হয়ে গেছে। আর একটা হচ্ছে মিসড অ্যাবর্শন। মিসড মানে হচ্ছে বেবি মানে ডেথ, অলরেডি ইউটেরাসের ভিতরে মারা গেছে কিন্তু সে বের হতে পারছে না। আরেকটা হতে পারে সেপটিক অ্যাবর্শন, মানে যেখানে অ্যাবর্শনও হয়ে গেছে প্লাস ইনফেকশন অ্যাড হয়েছে। মিড ট্রাইমেস্টারে যেই টাইপের অ্যাবর্শন তো সাধারণত 20 উইকস পর্যন্ত আমরা বলে থাকি। মিড ট্রাইমেস্টারে যে অ্যাবর্শনটা হয় সেটা ইউজুয়ালি জরায়ুর যে মুখটা, সার্ভিক্সের যদি ইনকম্পিটেন্সি থাকে, সার্ভিক্স যদি ধরে রাখতে পারছে না, সেই সার্ভাইকাল ইনকম্পিটেন্সির জন্য মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হবে। তাছাড়া যেটা হতে পারে, অনেক সময় জরায়ুতে একটা ফাইব্রয়েড হয়তো আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ইনফেকশাস ডিজিজগুলো যেমন টক্সোপ্লাজমা, রুবেলা, এগুলো যদি বডিতে প্রেজেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনটাও হয়। তাছাড়া আছে হচ্ছে সিফিলিস বা ওভারিতে একটা টিউমার ছিল, সেটা এত ব্যথা যে ব্যথার জন্য অ্যাকচুয়ালি পেইন উঠে ফিটাসটাও বের হয়ে যাচ্ছে। জরায়ুর যদি গঠনগত কোনো প্রবলেম থাকে, বাইকর্নোয়েট, ইউনিকর্নোয়েট ইউটেরাস, হ্যাঁ, এইসব গঠনগত প্রবলেমগুলো হলেও কিন্তু মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনটা হয়ে যায়। যাদের থ্রেটেন্ড অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে আপনারা কি ধরনের অ্যাডভাইস করে থাকেন? আসলে আমরা এই ক্ষেত্রে যেটা করি, প্রি কনসেপশনাল কাউন্সেলিং। প্রত্যেকটা মাকে আমরা এখন বলি আপনারা একটু প্রেগনেন্সিতে আমাদের কাছে আসেন, প্রেগনেন্সি হবার আগে। কিন্তু আমরা কিন্তু জানি যে এই জায়গাটাতে এসে আমাদের মা বলি বা কাপলদের বলি, তাদের এক ধরনের অনীহা কাজ করে যে না, প্রেগনেন্সি কনসিভ করার আগে কেন কাউন্সেলিং এর কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করেন না। তো আপনি কি বলবেন সেক্ষেত্রে? এটা হচ্ছে এক ধরনের ভীতি কাজ করে যে আমি যে ডক্টরের কাছে যাব, হয়তো বা দেখা যাবে আমার কিছু অসুখ বিসুখ বের হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার উপর বেস করে থাকা যাবে না। কারণ একটা প্রেগনেন্সি হয়ে যদি ঝরে যায়, হ্যাঁ, তাহলে ওইটা আরো বেশি পেইনফুল, তাই না? একটা মেয়ের যদি একটা অ্যাবর্শন হয়, সে সেকেন্ড টাইম কনসেপ্ট করার পর সে কিন্তু অনেক বেশি টেন্স থাকে। সেই ক্ষেত্রে একটা মেয়ে যদি আগেই আমাদের কাছে আসে, এখন কি হচ্ছে, মেয়েরা কিন্তু একটু বয়স করে প্রেগনেন্সি হচ্ছে, তাই না? তো মেয়েরাগুলো যদি আগে আমাদের কাছে আসে, আমরা কিন্তু ডিজিজটা ফাইন্ড আউট করে ফেলতে পারি তার মধ্যে এমন কিছু ডিজিজ আছে কি না যেটা দিয়ে সে মানে পরবর্তীতে তার প্রেগনেন্সিটা থ্রেটফুল হবে কিনা। বিশেষ করে হরমোনাল প্রবলেমগুলো, যেমন থাইরয়েডের একটু ডেফিসিয়েন্সি থাকতে পারে, থাইরয়েড হরমোনের, কিংবা এটা বেশি থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা জানি যে মেয়েরা অনেকেই আছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, হয়তো আগে ছিল না কখনো, কিন্তু প্রেগনেন্সি একটা স্ট্রেসফুল কন্ডিশন, ওই সময় তার হয়তো গ্লুকোজটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, হয় ইনসুলিন কম হচ্ছে অথবা ইনসুলিনের রেজিস্ট্যান্স ডেভেলপ করছে এবং তার ব্লাড গ্লুকোজ বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে আরও হরমোন আছে, ওই যে প্রজেস্টেরন বললাম, প্রজেস্টেরনের যদি ডেফিসিয়েন্সি থাকে, তা আমরা এই টেস্টগুলো যদি একটা মেয়েকে আগে একটু করে নিতে পারি, তাহলে কিন্তু তার প্রেগনেন্সিটা স্মুথ হবে। হ্যাঁ, অ্যাবর্শনের ঝুঁকিটা অনেক কমে যাবে। থাইরয়েড থেকে যে হরমোন সিক্রেট করে, এটি একজন প্রেগনেন্ট মায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এর কি ইমব্যালেন্স হতে পারে? থাইরয়েড হচ্ছে ছোট্ট একটি গ্ল্যান্ড, আমাদের সবার এই জায়গাটায় থাকে, গলার সামনে, প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড। এখান থেকে থাইরক্সিন হরমোন রিলিজ হয়। থাইরক্সিন হরমোনটা মা এবং বাচ্চার জন্য খুব ইম্পর্টেন্ট। থাইরয়েড হরমোনটা যদি আমাদের শরীরে কম থাকে, আমরা বলি হাইপোথাইরয়েড। হাইপোথাইরয়েডে যেটা হয়, একটা মেয়ে প্রচুর ওবেজ হয়ে যাবে, তার ওভুলেশন ঠিক মতো হবে না, পিরিয়ড হবে না, আবার যখন 2-3 মাস পর হবে তখন দেখা যাবে সেটা বন্ধ হচ্ছে না। মানে এটা কিন্তু প্রেগনেন্সিতে খুব বেশি এফেক্ট করে হাইপোথাইরয়েডিজমটা। আবার আরেকটা জিনিস আছে, প্রথম 3 মাস মায়ের পেটে বাচ্চার থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু তৈরি হয় না।
থাইরয়েড গ্ল্যান্ডটা তার তৈরি হয় 11 উইকসের পর। সেই ক্ষেত্রে বেবি সম্পূর্ণ ডিপেন্ডেন্ট থাকে হচ্ছে মায়ের থাইরয়েড হরমোনের উপরে। সেই ক্ষেত্রে যদি মায়ের নিজেরই ডেফিসিয়েন্সি থাকে তাহলে বাচ্চার ব্রেইনটা ভালো মতো ডেভেলপ করবে না। আমরা জানি হাইপোথাইরয়েডিজম যদি মা থাকে সেই বাচ্চাগুলো কিন্তু বুদ্ধি টুদ্ধি একটু কম হবে, বুদ্ধি বিকাশ বা বুঝবে এগুলো সব কম হবে, ইভেন অনেক সময় অ্যাবর্শনও হয়ে যায়। ঠিক আছে, তো এজন্য হাইপোথাইরয়েডিজম একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি কোনো মায়ের হাইপোথাইরয়েডিজম থেকে থাকে সেই ক্ষেত্রে সে আগে ইউথাইরয়েড হয়ে নিবে। হাইপারথাইরয়েডিজমে একই বিষয়। হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনটা তার শরীরে আবার বেশি, সেই ক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সি হবে না, প্রেগনেন্সি দেরি করে হয়, পিরিয়ড ঠিক মতো হয় না। আর থাইরয়েড হরমোন এমন একটা হরমোন যা কিনা আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে চালিত করে, হ্যাঁ নিয়ন্ত্রণ করে, নট অনলি রিপ্রোডাক্টিভ সিস্টেম। ম্যাম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা গর্ভাবস্থায় যে ডায়াবেটিস হয় সেটি সম্পর্কে জানবো। জানতে চাইছিলাম যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা গর্ভাবস্থায় একজন মা যে ডায়াবেটিস আক্রান্ত হন সেটি সম্পর্কে একটু জানতে চাই। কোনো মা যদি আগে থেকেও ডায়াবেটিক থাকে কিন্তু সে জানে না, বাট প্রেগনেন্সিতে ফার্স্ট টাইম তার ডিটেক্ট হয়েছে, ওইটাকেও কিন্তু আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলবো। আর কোনো মা আগে থেকেই জানে যে সে ডায়াবেটিক না, বাট প্রেগনেন্সিতে ফার্স্ট টাইম তার ব্লাড গ্লুকোজ লেভেলটা বেশি হচ্ছে, সেই মাকেও কিন্তু সেই ডিজিজটাকেও কিন্তু আমরা জেস্টেশনাল ডায়াবেটিসই বলবো। তো এখানে কি হচ্ছে, একটা মায়ের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে অ্যাজ বিকজ অফ এই যে গ্লুকোজটা, এটাকে আপটেক করছে কি আমাদের শরীরের স্কেলেটাল মাসেল বা লিভারে এই গ্লুকোজটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে হচ্ছে ইনসুলিন নামক একটা হরমোন। এই ইনসুলিনটা আমাদের শরীরের বিটা সেল থেকে রিলিজ হচ্ছে। যদি কোনো কারণে বিটা সেল থেকে ইনসুলিনটা রিলিজ না হয় কিংবা এই ইনসুলিনের যে একটা সেন্সিটিভিটি কার্যকারিতা পেরিফেরাল টিস্যুতে কমে যায়, তাহলেই কিন্তু সে আর গ্লুকোজটাকে আপটেক করতে পারছে না। তো প্রেগনেন্সিতে এটা কেন হচ্ছে? প্রেগনেন্সি আমরা যতটুকু জানি একটা হচ্ছে গিয়ে স্টেট যেখানে কন্টিনিউয়াস একটা স্ট্রেস থাকে এবং কন্টিনিউয়াস একটা স্মল ইনফ্লামেশন হতে থাকে। ইনফ্লামেশন হলে আমাদের যে বিভিন্ন টিউমার মানে টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর বা ইনফ্লামেটরি মেডিয়েটরস সেগুলো কিন্তু বেড়ে যায়। সেগুলো কি করছে, ইনসুলিনকে ডিস্ট্রাকশন করে দিচ্ছে কিংবা রেজিস্ট্যান্ট করে দিচ্ছে। সেজন্যই হচ্ছে প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা হয় এবং আবার ভালোও হয়ে যায় অনেকের। কিন্তু এই ডায়াবেটিস ডিউরিং প্রেগনেন্সি মা কিংবা ফিটাসের কি কি ধরনের সমস্যা করতে পারে? মা এবং বাচ্চা দুইজনের জন্যই ডায়াবেটিসটা খুব খারাপ, কারণ হচ্ছে বাচ্চার এমন কোনো কনজেনিটাল অ্যানোমালি নেই যে করতে পারে না। ব্লাড গ্লুকোজ লেভেলটা যদি প্রেগনেন্ট অবস্থায় বেশি থাকে বা হিমোগ্লোবিন A1C যেটা আমরা বলি সেটা যদি মোর দেন 8 থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, একেবারে মাথা থেকে পা পর্যন্ত সব অংশে সে কিন্তু কমপ্লিকেশন করতে পারে, অ্যানোমালিগুলো করতে পারে। আরেকটা যেটা হয়, প্রিমেচিউর বাচ্চা হয়ে যেতে পারে, হ্যাঁ অ্যাবর্শন হয়ে যেতে পারে। বাচ্চা অনেক সময় এত বেশি গ্লুকোজ পেয়ে যায়, মায়ের যদি ডায়াবেটিসটা কন্ট্রোল না থাকে তাহলে মায়ের শরীরের গ্লুকোজটা প্লাসেন্টাকে ক্রস করে বাচ্চার শরীরেও চলে যায়, তখন বাচ্চা হয়ে যায় অনেক মোটা বড়সড়। হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি ম্যাক্রোসোমিক বেবি বলে থাকি। এই বাচ্চাও কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিক হয়ে যেতে পারে বা বিভিন্ন ওর এন্ডোক্রাইনোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে। এগুলো হচ্ছে বাচ্চার বেলায়। আর মায়ের বেলায় যেটা হয়, মায়ের তো একটা অ্যাবর্শন আছেই, প্রি অ্যাক্লামশিয়া বলে আমরা একটা কথা আছে, মানে মায়ের প্রেশার বেড়ে যেতে পারে, পলিহাইড্রামনোসিস পানি প্রচুর বেড়ে যেতে পারে, ওয়েট গেইন হয়ে যেতে পারে, নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেক কমে যায় যেহেতু বেবি বড়। আর অনেক সময় মাকে ইনসুলিন নিতে হচ্ছে। ইনসুলিন প্রেগনেন্সিতে রেগুলার নেওয়াও খুব টাফ একটা বিষয়। হ্যাঁ, তো ডায়াবেটিস হচ্ছে প্রেগনেন্সিতে না হয়ে আমরা আমাদের কাম্য। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেহেতু জানি যে ডায়াবেটিক পেশেন্টদের আলাদা ধরনের একটা লাইফস্টাইল থাকে, তাদেরকে তাদের ফুড হ্যাবিটস চেঞ্জ করতে বলা হয়, তাদের ডায়েট, তাদের এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সব কিছুর ওপরে আলাদা করে এক ধরনের নিষেধাজ্ঞা থাকে। তো আমরা জানি ডিউরিং প্রেগনেন্সি একটা এক্সট্রা ক্যালোরি আমাদের দরকার হয় ফিটাসের জন্য। তো এক্ষেত্রে কিভাবে তাদের ডায়েটটা আপনার প্ল্যান করেন? আসলে ডায়াবেটিক মা এবং নর্মাল যে মা দুইজনের খাবারের চার্ট কিন্তু কখনো একরকম হবে না, ঠিক আছে? কারণ প্রেগনেন্সিতে আমাদের যেটা হয়, খাবার অনেক বাড়িয়ে দিতে হয়, আবার এক্সারসাইজটাও কিন্তু সে পুরোপুরি করতে পারবে না, ওইরকম ব্রিস্ক এক্সারসাইজ যে ঘাম ঝরবে ওই ধরনের এক্সারসাইজ সে করতে পারবে না, কিছু করা নিষেধ। সেই ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি যেটা বলে থাকি, মাকে একটা ডায়েট চার্ট করে দেই, 3 বেলার ফুডটা সে 6 বেলা নেবে। হ্যাঁ, ভেঙে ভেঙে খাবার খাবে এবং খাবার তাকে খেতে হবে। অনেক মা কি করে যে আমার তো ডায়াবেটিস আছে, ইনসুলিন নিতে হচ্ছে, আমি একটু খাবার কমিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা ছোট হয়ে যাবে, বাচ্চা ম্যালনিউট্রিশন হবে, হ্যাঁ খুব ছোট্ট আইউজিআর বাচ্চা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা বলি মাকে যে তোমাদেরকে ডায়েট চার্ট একটা করে দিলাম, ওভাবে ডায়েটটা কন্ট্রোল করতে হবে। তারপরে হচ্ছে সে অল্প অল্প করে এক্সারসাইজ করবে এবং সে যদি প্রথমে ইনিশিয়াল আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক কিছু ড্রাগ পাওয়া যায়
হ্যাঁ, মেটফর্মিন জাতীয় ওই ড্রাগগুলো দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি। যদি তাতেও না হয়, প্রয়োজনে সে ইনসুলিন নিবে এবং খাবার খাবে। এখানে কোনো বিকল্প কিছু নেই। ম্যাম, আমরা যেহেতু এই পুষ্টিকর খাবার নিয়ে কথা বলছিলাম এবং পুষ্টিকর খাবারের গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি, আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে আসি। সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। গর্ভবতী মায়ের খাবার, আসলে এটি খুব সেন্সিটিভ ব্যাপার। কারণ কি জানেন, যখন কোনো মা প্রেগনেন্ট হয় এবং পরিবারের সবাই শুনে যে সে প্রেগনেন্ট, তখন তাকে একটু আলগা দরদ দেখাতে চায়। আমি আলগা দরদের কথা এই জন্যই বলছি, ডাবল খাওয়ানো, এটা খাবা ওটা খাবা, সেটা খাওয়া যাবে না, ডাবল কলা খাওয়া যাবে না, জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হবে, ডাবের পানি খেলে চোখ ঘোলা হবে, এরকম ধরনের অনেক কুসংস্কার কিন্তু এখনও কম বেশি অনেক ফ্যামিলিতে আছে। কিন্তু আসল ব্যাপারটা দেখতে হবে যে কোন খাবারে কতটুকু পুষ্টিগুণ আছে, সেইভাবেই কিন্তু একজন প্রেগনেন্ট মাকে খাওয়াতে হবে। বিশেষ করে আমি বলবো, প্রেগনেন্ট মায়ের জন্য ক্যালোরি যেটা হবে, তার শরীরে যতটুকু ক্যালোরি প্রয়োজন তার থেকে 500 থেকে 600 ক্যালোরি একটু বেশি করে খাওয়াতে হবে। কিন্তু ডাবল করে খাওয়ানো কিন্তু এটা আসলে ঠিক নয়। প্রেগনেন্সিতে অনেক সময় অনেক ধরনের অনেক কমপ্লিকেশন দেখা যায়। অনেক সময় দেখা যায় ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হাই প্রেশার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যেটা করতে হবে যে ডক্টর এবং একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে যে তাকে কী খাবার খেতে হবে এবং ডক্টরের চেক আপে থাকতে হবে নিয়মিত। আর বিশেষ করে অনেক সময় যেটা হয় যে হিমোগ্লোবিনের অভাব হয়ে যায়। সো হিমোগ্লোবিনের অভাব দূর করতে এমন অনেক খাবার আছে যেগুলো হচ্ছে খুব সহজে হিমোগ্লোবিন দূর করতে সাহায্য করে। যেমন মধ্যে হচ্ছে বিটরুট আছে, গাজর, শিং মাছ, মাগুর মাছ, আনার। প্রতিদিন একটি করে বেদানা কিন্তু একজন প্রেগনেন্ট উইমেন খেতেই পারেন। ফলমূল খাবারের লিস্টে রাখতে হবে। এবং যেটা হয়েছে যে অনেক সময় অনেকেই কথা বলেন যে কাঁচা পেঁপে খাওয়া যাবে না বা হচ্ছে আনারস খাওয়া যাবে না। যেহেতু এটা অ্যাকচুয়ালি আমাদের সেই অনেক পূর্বপুরুষ থেকে আমরা এটা শুনে আসছি মা দাদিমাদের কাছ থেকে যে আসলে এইটা খাওয়া যাবে না, তো তাদেরকে সম্মান করে না হয় আমি এটা স্কিপ করতে বলছি। কিন্তু যে কোনো ফল বা শাকসবজি যেটাই খান না কেন, একজন গর্ভবতী মায়ের উচিত একজন ডায়েটিশিয়ানের শরণাপন্ন হওয়া এবং শরণাপন্ন হয়ে তাকে ঠিক কী ধরনের খাবার বেছে নিতে হবে সেটাই তাকে সেই অনুযায়ী চার্টটা ফলো করতে হবে। এবং বলবো প্রতিদিন কাঠবাদাম খেতে। কাঠবাদাম যেহেতু কোলিন আছে এবং এতে ওমেগা 3 থাকার কারণে এটি কিন্তু হার্টের জন্য অনেক বেশি ভালো। অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সির সময় একটু কমপ্লিকেশন হয়, বিশেষ করে হার্টের সমস্যা হয়ে যায়, তো কাঠবাদাম কিন্তু খুব ভালো একটা সোর্স। আর এই সময় যেটা হয় যে অনেক সময় কোমরে ব্যথা করে বা হাড়ের একটু ব্যথা হয়, তো যেহেতু অনেক সময় অনেক বাচ্চা দেখা যায় যে অস্টিওপোরোসিস হয়ে জন্মগ্রহণ করে, এটি একমাত্র মায়ের গাফিলতির কারণে। আমি বলবো যে প্রেগনেন্সি যেহেতু খুব সেন্সিটিভ একটা ব্যাপার, আপনি যা খাচ্ছেন মনে রাখবেন সব কিছু কিন্তু আপনার সন্তানের মধ্যে যাচ্ছে পুষ্টি উপাদানটা। সো অবশ্যই আপনার কিন্তু বাইরের খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে। ভাজা পোড়া তেল মশলা যতটা সম্ভব অ্যাভয়েড করে বাসার খাবারের দিকে ঝুঁকতে হবে। এবং এই সময় প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কারণ ইমিউন সিস্টেম কিন্তু এই সময় কমে যায় এবং প্রায় ক্লান্তি ভাব লাগে। সো ক্লান্তি ভাব দূর হওয়ার জন্য কিন্তু এই পানি অবশ্যই পান করতে হবে। আর অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সির সময় বমি লাগে, মাথা ঘোরায় এবং কোনো কিছু খেতে ইচ্ছা করে না, অরুচি হয়। সেক্ষেত্রে আমি বলবো ভর্তা জাতীয় কোনো খাবার খেতে, তার পাশাপাশি ড্রাই ফ্রুট রাখতে পারেন, যেমন কাঠবাদাম, একটু কিশমিশ, তারপর একটু খেজুর খেলেন, এইসব খাবার রাখবেন। আর বিশেষ করে যারা আর কি বাইরে কাজ করেন, যারা হচ্ছে অফিস করতে হয়, তাদের ক্ষেত্রে বলবো বক্সে অন্ততপক্ষে সবসময় খেজুর রাখতে। যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে এটি কিন্তু অনেক বেশি কার্যকরী উপাদান হিসেবে কাজ করবে। এবং তার পাশাপাশি বলবো যে যেহেতু বাচ্চার ভিটামিন ডি এর অভাব হতে পারে, অনেক সময় দেখা যায় যে বাচ্চার ভিটামিন ডি এর অভাব রয়েছে, তখন সেক্ষেত্রে টক দইকে বেছে নিতে হবে। টক দই বা দুধ এটি কিন্তু অনেক ভালো খাবার। আর বিশেষ করে স্যাফরনের সাথে যদি দুধ খাওয়া যায় অথবা যদি গাজর খাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে হয় কি বাচ্চার স্কিনটা অনেক বেশি সুন্দর হয়। তখন দেখা যায় যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার স্কিনটা অন্যরকম সুন্দর হয়ে জন্মগ্রহণ করেছে। সো বুঝতেই পারছেন, এই নিয়মগুলো যদি একটু মানেন তাহলেই হচ্ছে একজন প্রেগনেন্সির সময় অনেক কমপ্লিকেশন দূর করা সম্ভব।
কি ধরনের হাইপারটেনশন হতে পারে ডিউরিং প্রেগন্যান্সি? প্রেগনেন্সিতে অ্যাকচুয়ালি হাইপারটেনশন হচ্ছে কাদের? যারা কিন্তু খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে কিংবা হচ্ছে এল্ডারলি প্রাইমি, একটু বেশি বয়সে বেশি প্রেগনেন্সিটা হচ্ছে, এই মেয়েগুলোর ব্লাড প্রেশার বাড়ে। তাছাড়া হচ্ছে যদি সে টুইন প্রেগনেন্সি হয়ে থাকে, ওবেজ হয়ে থাকে, ফ্যামিলিয়াল হাইপারটেনশনের হিস্ট্রি থাকে, এই মেয়েগুলোর কিন্তু প্রেশার বেড়ে যায়। সো প্রেশার সবসময়ই খারাপ, শুধু যে প্রেগনেন্ট অবস্থায় তা না, নর্মালিও প্রেশার কিন্তু খারাপ। তো প্রেগনেন্সিতে একটা প্রেশার হয় শুধুমাত্র হাইপারটেনশন, জেস্টেশনাল হাইপারটেনশন, হ্যাঁ, বা পিআইএইচ, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। এই প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনে কিন্তু কোনো পায়ে কোনো সোয়েলিং হবে না, অ্যালবুমিনিউরিয়া থাকবে না, শুধুই তার প্রেশার বাড়বে। আরেকটা আছে প্রি অ্যাক্লামশিয়া, মানে প্রেশারও বাড়ছে, তার সাথে তার ইউরিনে প্রোটিন বের হয়ে যাচ্ছে, পায়ে ইডেমা ডেভেলপ করছে। প্রথমে পায়ে হয়তো আস্তে আস্তে সারা শরীরেই চলে আসবে, পানি জমে যাচ্ছে। আরেকটা হচ্ছে তার এসেনশিয়াল হাইপারটেনশন, মানে প্রেগনেন্সির আগে থেকেই তার প্রেশার বেশি ছিল, এখন প্রেগনেন্সিতে সেই প্রেশারটা হয়তো স্ট্যাটিক আছে বা বাড়ছে কিংবা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কমার কোনো সুযোগ নেই। তো প্রেগনেন্সিতে অ্যাকচুয়ালি এই ডায়াবেটিস, এই প্রেশারগুলো হয়। ম্যাম, আসলে গর্ভাবস্থা অনেক ধরনের জটিলতায় আসতে পারে, সেগুলো মোটামুটি আমরা আজকে জানবার চেষ্টা করেছি, হয়তো ভবিষ্যতে আমরা আরও জানবো। ম্যাম, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দেবার জন্য। থ্যাংক ইউ ডক্টর মুনা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এনটিভিকে। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল গর্ভাবস্থায় জটিলতা এবং হরমোনাল সমস্যার সমাধান নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নিই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সার্জারির একটা বিভাগ হিপ ও নি রিপ্লেসমেন্ট সার্জারি, যে সার্জারিটা হিপের যে ফিমোরাল হেডটা আছে সেটা যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। হাঁটুর বেলাও ঠিক তেমনি, যে হাঁটুরও ওখানে কাভারিং যে সারফেসে যে আর্টিকুলার কার্টিলেজটা আছে সেটা যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তখনই রিপ্লেসমেন্ট সার্জারির প্রয়োজন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।